কেমন আছেন সবাই? আশা করি ভালো। গত কয়েকদিন ধরে আমাদের দেশে সরকার চালিত NEIR নিয়ে খুব হইচই চলছে, অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার। এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি মুঠোফোন অর্থাৎ মোবাইল ফোনের একটি ডাটাবেস করা হয়েছে। সেই ডাটাবেসে সব তথ্য থাকবে সেই মুঠোফোনের। মুঠোফোন ব্যবসায়ীদের সাথে সরকারের বেশ হট্টগোল চলছে। হট্টগোল চলার কোনো কারণ নেই, তবুও হট্টগোল চলছে। এটি নিয়ে কিছু কথা বলা দরকার। কথাটি বলা দরকার এই জন্যে, অফিসিয়াল ফোন এবং আনঅফিসিয়াল ফোন এই দুইটা আলাদা করার জন্যই এই NEIR পদ্ধতিটি চালু করা হয়েছে। কিন্তু যারা মোবাইল ফোন ব্যবসায়ী তারা এটা মানতে চাচ্ছেন না, তারা রাস্তায় নেমে আসছেন। লক্ষণীয় যে ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে আমাদের কোনো দাবি দাওয়া, কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে সেটা আমরা সরকারের সঙ্গে সরাসরি আলোচনা না করে আমরা কি করছি? রাস্তাঘাটে নেমে পড়ি, রাজপথ অবরোধ করি দাবি আদায়ের জন্য, সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই। এটি আগেও হইতো, কিন্তু এমন ব্যাপক আকারে নয়। গত 1.5 বছর ধরে যা চলছে, কথা নেই বার্তা নেই, যে কোনো কিছু হলে আমরা রাস্তাঘাটে নেমে পড়ি, আমরা ভাঙচুর করছি, আমরা মব সৃষ্টি করছি দাবি আদায়ের জন্য। এখন এই ন্যায়ের পদ্ধতি অর্থাৎ NEIR যে পদ্ধতিটা, মোবাইল ফোন রেজিস্ট্রেশনের যে পদ্ধতিটা, যে সিস্টেমটা সরকার চালু করেছে, এটি একদিক দিয়ে যৌক্তিক, বেশিরভাগ ক্ষেত্রেই যৌক্তিক, অল্প ক্ষেত্রে অযৌক্তিক। অযৌক্তিক খুব কম ক্ষেত্রে, অর্থাৎ এটা আমাদের বাদ দিতে হবে। আমাদের টেন্ডেন্সি কেন এমন হবে যে আমরা কেউ একটা মুঠোফোন কিনবে 2 লক্ষ টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে, আবার সেম জিনিসই আরেকজন কিনবে 50,000 টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে। এর জন্য নীতিমালা প্রয়োজন আছে, সরকারেরও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে, মুঠোফোন ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করলেন, তারা তাদের বিক্রয় কেন্দ্র বন্ধ রাখলেন, মানে যা ইচ্ছে তাই অবস্থা আর কি। অ্যাকচুয়ালি আমাদের দেশে সবকিছুরই সংগঠন আছে, এই সংগঠন যে পদক্ষেপগুলো নেয় সেগুলো বিধি মোতাবেক নেয় না। তারা প্রথমে চায় না যে সরকারের সঙ্গে আলোচনা করি, বা এই সংক্রান্ত মন্ত্রণালয় যা আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করি, আলোচনা করে আলোচনাটা ফলপ্রসূ করি, বা তাদের কোনো মতামত থাকলে সেটি তারা সরকারকে জানাক। সেটা সব ক্ষেত্রেই হতে পারে, কিন্তু আমরা সেটা না করে রাস্তায় নেমে পড়ছি। যে কোনো ধরনের দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে আমরা রাস্তায় নেমে পড়ছি, যেটা এক ধরনের মানে মানুষ ভোগান্তি তো হচ্ছেই, এবং এটা গ্রহণযোগ্য নয়। এখানে কথা নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকার, এগুলো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে আপনাদের যে দাবি দাওয়া আছে, যে চাওয়াটা আছে, সেটা যদি সঠিক হয় তাহলে সেই দাবি দাওয়াটা সবারই, সব জনগণেরই, অপামর জনগণ, এই দেশের সবগুলো মানুষেরই সেই দাবি দাওয়াটা একই হবে। তো এটা আপনাদের প্লাস পয়েন্ট। সেটা না করে আপনারা রাস্তায় নেমে পড়ছেন। এখন একজন ক্রেতা বা ভোক্তা হিসাবে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে, একটা মোবাইল যখন আমরা কিনছি, সেটা অফিসিয়াল যে মোবাইল, একজন নাগরিক হিসাবে বা একজন সতর্ক নাগরিক হিসাবে অবশ্যই সে অনেক টাকা দিয়ে একটি মোবাইল কেনার পরে সে কোনো ঝামেলায় পড়তে চাইবে না। যার কারণে একজন সতর্ক নাগরিকের বা ক্রেতার টেন্ডেন্সি হবে সে বৈধ মোবাইল সেটটি কেনার। এখন কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা নিরূপণ করবে সরকার, এবং সেটা করাতেই হাত দিয়েছে। সেটাই হচ্ছে এই NEIR সিস্টেম। NEIR সিস্টেমটা ব্যবসায়ী সমিতি যারা, মানে মোবাইল ফোনের ব্যবসা যারা করেন সেই সমিতি, তাদের কথা হলো যে এটা করা যাবে না,
এটা কেন করা যাবে না? আমি একজন সাধারণ ক্রেতা হিসেবে বলবো, আমি সবসময় অফিসিয়াল মোবাইলটা কিনি, মানে যেটা সরকারকে ট্যাক্স দেওয়া হয়েছে, সরকার যেটাকে বৈধভাবে এই সেটটি বৈধ এই সার্টিফিকেশন করেছে, এবং তারপর সেটা আপনারা যেটা বিক্রি করছেন আমরা সেই শোরুমে গিয়ে বা আমদানিকারকের কাছে গিয়ে আমরা সেটা কিনি। আর আনঅফিসিয়াল সেট যেটা, এই সেট কেন আমরা কিনবো, আর এটার জন্য আপনারা কেন এত দাবি দাওয়া করবেন? এটা তো করা ঠিক নয়। একই সেট আমরা একজন কনসিয়াস নাগরিক বা ক্রেতা দোকানে যাব, একটা সেট কিনবো 50,000 টাকা দিয়ে, সেই হ্যান্ডসেটটি আপনারা আনঅফিসিয়ালভাবে বিক্রি করবেন, মানে যেটার কোনো ট্যাক্স ওইভাবে সরকারকে দেওয়া হয় নাই, যেটার কোনো নথি সরকারের কাছে নেই, কিভাবে আপনারা নিয়ে এসেছেন, কিভাবে আপনারা বিক্রি করছেন। এটা একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল, মানে বছর দুয়েক হলো বাংলাদেশে আনঅফিসিয়াল আর অফিসিয়াল, এটা একটা আমাদের নিজেদেরকেও খারাপ লাগে এই ব্যাপারটা। তার কারণটা হচ্ছে যে আমি একটা সেট কিনতেছি 1,00,000 টাকা দিয়ে, আর সেম সেটটি আরেকজন 30,000 টাকা দিয়ে কিনছে। তাহলে লাভ কি হলো? কেন আমি 30,000 টাকা দিয়ে না কিনে 1,00,000 টাকা দিয়ে কেন কিনলাম? আমি কিনেছি কারণ আমি একজন সচেতন ক্রেতা, এই জন্যই তো। তো এই সমস্যাগুলো কিভাবে আমরা সলিউশন করতে পারি? গত ৩ বা ৪ দিন আগে আপনারা রাস্তাঘাটে নেমে পড়লেন, একেবারে শাটডাউন করলেন আপনাদের শোরুমগুলো, আপনারা মোবাইল সেট বিক্রি করবেন না। আপনারা মোবাইল সেট বিক্রি না করলে সমস্যা কোথায়? ১ মাস কিনলো না জনগণ। আমরা ১ মাস মোবাইল কিনলাম না। তো পুরাতন সেটটাই আমরা চালাইলাম। আমরা সিস্টেমের পরিবর্তনে গেলেই, আমরা যে সিস্টেমে মানে সামঞ্জস্য নাই, যে সিস্টেমে সমস্যা আছে, এই সিস্টেমটা আমরা ঠিক করতে গেলেই আপনারা দেখি যে কোনো ব্যবসায়িক সংগঠনই, মানে এই ভোক্তা এবং ক্রেতা এবং বিক্রেতা, এই জিনিসটা একটা মানে সমস্যা লেগেই থাকে। শুধু এটা মোবাইলের ক্ষেত্রেই হচ্ছে না, যে কোনো কিছুরই পুরাতন সিস্টেম, যে সিস্টেমগুলোতে সমস্যা আছে সেগুলোতে সঠিক সিস্টেমে নিয়ে আসতে গেলে আপনাদের সঙ্গে একটা বিরোধ, আপনারা একটা অসহযোগিতা সরকারকে করেন। তো কয়েকদিন আগে যখন আপনারা সবকিছু শাটডাউন করে দিলেন, তারপরে সেখানে পুলিশ যখন লাঠিচার্জ করলো, তখন আপনারা বললেন যে পুলিশ এভাবে লাঠিচার্জ না করে, কাঁদনে গ্যাস চার্জ না করে তারা আমাদের সঙ্গে আলোচনা করলেও পারত। তো আলোচনা করার রাস্তা কি বন্ধ রেখেছিল সরকার? আপনারা রাস্তায় নামার পরে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করলো, আপনারা রাস্তায় নেমে পড়েছেন, ব্যস্ত রাস্তায়, জনগণ ভোগান্তি হচ্ছে, গাড়ি চলাচল করতে পারছে না। তখন সরকারকে তো অ্যাকশনে যেতেই হবে। সে নির্বাচিত সরকার না মধ্যবর্তী সরকার না অনির্বাচিত সরকার, এটা ডাজন্ট ম্যাটার। যেটা হচ্ছে যে আপনারা রাস্তায় নেমে আলোচনার এটা কেমন কথা? আপনাদের নিশ্চয়ই যে ব্যবসায়ী সমিতি যেটা রয়েছে, তাদের প্রধান রয়েছে, তাদের চেয়ারম্যান রয়েছে, সভাপতি রয়েছে, সেক্রেটারি রয়েছে, তারা সরকারের সঙ্গে আলোচনা করতে পারত। আলোচনা আপনারা না করে আপনারা রাস্তায় নেমে পড়েছেন, আপনারা এই জিনিসটা কন্টিনিউ রাখবেনই। আনঅফিসিয়াল ফোন বিক্রি করবেন, যেটার কোনো ভ্যাট ট্যাক্স দেওয়া হয়েছে কিনা, পানির নিচ দিয়ে আসলো কিনা, পানির উপর দিয়ে আসলো কিনা, মানে এগুলোর কোনো ব্যয় বিচার নাই, কোনো কিছু চিন্তাভাবনা নাই। যা ইচ্ছা আপনারা তাই করবেন। আপনারা অবৈধ ফোন সেট, যেটা গভর্নমেন্টকে ট্যাক্স, উন্নত বিশ্ব কেন উন্নত বিশ্ব? এটা একটু আপনারা চিন্তা করুন। উন্নত বিশ্বে জনগণ সরকারকে সঠিকভাবে সবকিছুতে সহযোগিতা করে। সহযোগিতা করার প্রথম ধাপটি হলো সঠিকভাবে ট্যাক্স পরিশোধ করা। সরকার আপনাকে সুবিধা দিবে, বিনিময়ে আপনাকে সেটার পরিষেবার মূল্য দিতেই হবে। আপনারা সেটা করবেন না। তো আনঅফিসিয়াল সেটের বিপক্ষে আমি, পক্ষ নাই। যেহেতু আমি অফিসিয়াল সেট কিনি, আমি সরকারের সম্পূর্ণ ট্যাক্স পরিশোধ করা এবং ফ্রেশ, কোনো ঝামেলা হবে না, এই ধরনের সচেতন নাগরিক হিসেবে আমি এটা কিনি। তদ্রূপ আমার মতো লক্ষ ক্রেতা এমনই চাই। তো আলোচনা করে এটাকে একটা সিস্টেমে নিয়ে আসা যায়। সিস্টেমটা আপনারা সেটা নিয়ে কথা বলুন। না করে আপনারা চাচ্ছেন যে আপনারা আনঅফিসিয়াল সেট বিক্রি করবেন। আপনারা ভ্যাট ট্যাক্স দিচ্ছেন কিনা, সেটার কোনো হিসাব নিকাশ আছে কিনা, এগুলো কোনো কিছুর তোয়াক্কা না করে আপনারা সেটা কন্টিনিউ করেই যাবেন। কেন? এটা করা যাবে না। এটা হয়তো আমার মতো সচেতন ক্রেতা, ভোক্তা কেউই এটা চায় না।
এখানে আমি একটু প্রস্তাব দিতে চাই, সেটা হচ্ছে, হ্যাঁ, একটা প্রোডাক্টের যে মূল্যটা হয়, মানে শুল্ক মূল্য যেটা দেওয়া হয়, সেটার একটা ক্লাসিফিকেশন করা যেতে পারে, ক্যাটাগরি করা যেতে পারে। যেমন একটা মোবাইল সেটের দাম যদি 1 লক্ষ টাকার মধ্যে হয়, তাহলে সেটার দাম, সেটার ট্যাক্সেশন কত হবে, অর্থাৎ সেটার শুল্ক মূল্য কত হবে, শুল্ক কতখানি দিতে হবে, সেটার একটা পরিমাপ করা যেতে পারে। আর একটা সেটের দাম 1 লাখের বেশি হলে সেটার ট্যাক্সেশন কিভাবে হবে, এভাবে ক্লাসিফিকেশন আমরা করতে পারি। মোবাইল ফোন এখন আর কোনো বিলাসী পণ্য নয়, এটা বিলাসিতা দেখানোর জিনিস নয়, এটা একটা প্রয়োজন। একটা স্মার্টফোন এখন প্রত্যেকটা মানুষের প্রয়োজন, অন্ন বস্ত্র বাসস্থানের মতো এটা একটা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের এটাকে বিলাসী পণ্য হিসেবে দেখার কোনো মানে নেই। এবং একটি মোবাইল ফোনের সরকারিভাবে যেই 40% 50% ট্যাক্স যেটা করা হচ্ছে, এটারও কোনো কারণ নেই, এটা অনেক বেশি। আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশে আমরা একটি মোবাইলের যে, সে ধরেন একটা কোম্পানির, একটা নির্দিষ্ট কোম্পানির মোবাইল ফোন সে দেশে বা বিদেশে একটা দাম, বাংলাদেশে আসলে সেটার দাম 3 গুণ 4 গুণ হয়ে যায়। অর্থাৎ 10 টাকার একটা মোবাইল বাংলাদেশে আসলে 80 টাকা হয়ে যায়। কেন? সেটা তো হওয়া যাবে না। সেটা তখনই করা যাবে যে 50 টাকার মোবাইল বাংলাদেশে আসলে সেটাকে আপনারা ট্যাক্সেশন বেশি করেন বা সেটা একটা ক্যাটাগরিতে ফেলে সেটার জন্য আপনারা, কারণ সেগুলো তখন বিলাসী পণ্য হিসেবেই দেখা যাবে। কারণ আমরা অনেক সময় দেখি যে দুবাইয়ের শেখ বা যাদের পয়সা বেশি আছে, একই মোবাইল সোনা দিয়ে মোড়ানো হয়, প্ল্যাটিনাম দিয়ে মোড়ানো হয়, ডায়মন্ড দিয়ে মোড়ানো হয়। কিন্তু নরমাল সেট যেগুলো, মোবাইল সেট যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলো যদি একটা নির্দিষ্ট দামের মধ্যে হয়, তাহলে তার শুল্ক মূল্য অবশ্যই কমানো অনুচিত। কোনটা বিলাসী পণ্য আর কোনটা বিলাসী পণ্য নয়, এটাই হয়তো আমাদের সরকার বুঝতে চায় না। তারা কিভাবে ট্যাক্স আ নিতে হবে, কোনটাতে কত পার্সেন্ট ট্যাক্স বসাতে হবে, সে সম্পর্কেও তারা তেমন কোনো, মানে উদাসীন। মনে করে যে ইচ্ছা মতন আমরা ট্যাক্স নিব। এটাও সরকারের একটা, আমার মনে হয় না যে সঠিক সিদ্ধান্ত বা সঠিক দূরদৃষ্টি সম্পন্ন কাজ। যদি তাই হতো তাহলে আজ বাংলাদেশের মতো বাজারে অফিসিয়াল আনঅফিসিয়াল এরকম হতো না। তো আনঅফিসিয়াল ব্যাপারটা কি সেটা আমরা জানি যে, যেটার কোনো বৈধ কাগজপত্র নেই বা হয়তো অনেকে বিদেশ গিয়েছে, ২-৪টা মোবাইল নিয়ে এসেছে, সেগুলো বিক্রি করে, বা অন্য কোনো রুটে সেগুলো এসেছে যেগুলোর কোনো কেনার ভ্যালিড ডকুমেন্টস নেই, বা কিভাবে বাংলাদেশে এসেছে বা কিভাবে ক্রেতা ইউজ করছে, বিক্রেতা বিক্রি করছে, এটার কোনো সঠিক কোনো তথ্য নেই। তো যদি না থাকে তাহলে এই যে সিন্ডিকেটটা গড়ে উঠেছে আনঅফিসিয়াল মোবাইল সেট বিক্রি করার, এটা কিভাবে হলো? সেটা সরকার খুঁজে বের করুক। সরকার সবই জানে, এটার একটা বিশাল সিন্ডিকেট গড়ে উঠেছে। দেখা যায় যে মোবাইলের দাম আ ৫০,০০০ টাকা, সে মোবাইল ২৫,০০০ টাকায় বিক্রি হচ্ছে এবং দীর্ঘদিন থেকেই। তা আমি যে কথাটা বললাম যে একটা ক্লাস মেইনটেইন করা হোক, যখন ২ লক্ষ, ১.৫ লক্ষ টাকার উপরে যে সেটগুলো, সেগুলো বিলাসী পণ্য, এগুলো এমন কোনো সুযোগ সুবিধা বা এমন কোনো কিছু নেই। এটা জাস্ট বিলাসী পণ্য হিসেবে মনে করে সেটার একটা ট্যাক্সেশন ক্যাটেগরি করা যেতে পারে। করে সেটা আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি এবং একেবারেই বন্ধ করে দেওয়া উচিত। আমার মনে হয় যে আনঅফিসিয়াল যে সেটগুলো বাংলাদেশে এসেছে, এগুলোর ব্যাপারে আর কোনো টলারেন্স গভর্নমেন্টের দেখানোর সুযোগ নেই। গভর্নমেন্ট এটাকে একেবারেই বন্ধ করার চেষ্টা করুক এবং আমরা সেটা চাই। যেমন সিম নিবন্ধিত হয়েছিল, তেমনি মোবাইল ফোনও নিবন্ধন থাকুক, তার বৈধ ডাটাবেস গভর্নমেন্টের কাছে থাকুক। কিন্তু এভাবে নয়। বাংলাদেশে অনেক মোবাইল ফোন কোম্পানি অ্যাসেম্বলিং হচ্ছে। তো একটা অ্যাসেম্বলিং এবং সেটা ফুল বডি বিদেশ থেকে আসা, ২ টা এক জিনিস নয়। এখন আর কোনো মোবাইলে আমরা দেখি না যে মেড ইন ভিয়েতনাম, মেড ইন জাপান, মেড ইন চায়না এরকম লেখা দেখি না। আমরা বাংলাদেশেই অ্যাসেম্বলিং হচ্ছে। অ্যাসেম্বলড ইন বাংলাদেশ লেখা থাকে। তো বাংলাদেশে যখন সরকার উৎসাহ দেয় বিভিন্ন কোম্পানিকে যে তোমরা আ খুচরা পার্টস হিসাবে নিয়ে এসে বাংলাদেশে একটা ফ্যাক্টরি তৈরি করো, এতে গণের সুবিধা হবে, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কম দামে
সেটা তোমরা বিক্রি করতে পারবে। কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বলিং হচ্ছে, নিয়ে আসা হচ্ছে, তারপরেও ট্যাক্সেশন কমানো হচ্ছে না, ভ্যাট ট্যাক্স কমানো হচ্ছে না, সেটা অনেক দাম, সেই একই দাম থাকছে। এই সিস্টেমটা গভর্নমেন্টকে ঢালাওভাবে, খুবই সিম্পল ব্যাপার, আমাকে মানে যদি এই কাজটা দেওয়া হয় আমিও খুব সিম্পল ভাবে করতে পারবো। এবং মোদ্দা কথা যে একটা ক্যাটাগরি করা হোক, এত দামের উপরে গেলে সেখানে এত পার্সেন্ট ট্যাক্স হবে, এবং এত দামের নিচে থাকলে সবসময় গভর্নমেন্ট এটাতে রেয়াত দিবে বা গভর্নমেন্ট এটাতে ট্যাক্স কম নেবে এবং এই সেটটার দাম কম থাকবে। তাহলে এই অফিসিয়াল এবং আনঅফিসিয়াল এই সিন্ডিকেটটা গড়ে উঠবে না। এবং প্রত্যেকটা মানুষই সচেতন। আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, আপনারা অফিসিয়াল সিট কিনুন, যে সেটটা বৈধভাবে আসছে, যে সেটার সম্পূর্ণ কিছু গভর্নমেন্টের কাছে আছে ডাটা, সেটা আপনারা করুন। যেটা বিলাসী পণ্য, অনেক সময় দেখা যায় যে এখন কি আর ফ্রিজ, ওভেন, এসি এগুলো বিলাসী পণ্যের মধ্যে আছে? কিন্তু গভর্নমেন্ট, বিগত সরকার, যে ফ্যাসিস্ট সরকার ছিল, গভর্নমেন্ট সেগুলো কি করেছে, এই পণ্যগুলো মানুষের দরকার, যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো, সেগুলোকে বিলাসী পণ্য হিসেবে চিহ্নিত করে প্রচুর ৫-৭ গুণ ট্যাক্স বসাইছে। কেন? এখন তো এগুলো মানুষের প্রয়োজন হয়ে গেছে। যে গরম পড়েছে, যার একটু সামর্থ্য আছে, সে অবশ্যই এটা একটা এসি কিনবে। প্রত্যেকটা বাড়ি মানে একটা করে ফ্রিজ লাগবে। তো এগুলোর উপরে আমার মনে আছে, আজ থেকে ২০ বছর আগে একটা ফ্রিজের দাম, যে ফ্রিজের দাম ছিল ১৫ থেকে ২০,০০০ টাকা, সেই ফ্রিজের দাম এখন ৭০ থেকে ৮০,০০০ টাকা হয়ে গিয়েছে। গভর্নমেন্ট কি আমাদের কথা ভাবে? মানে সবাই বড়লোক, সবাই টাকাওয়ালা। উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বলে একটা কথা আছে। কিছু প্রোডাক্টের ক্ষেত্রে, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে, এটা একটা প্রয়োজনীয়, দেশের জনগণের জন্য এটা প্রয়োজন। সেই হিসেবে সেটার দাম নিরূপণ করা উচিত। আপনারা বিদেশ থেকে ৫ টাকায় কিনতেছে কোম্পানি, যখনই বাংলাদেশের ভিতরে ঢুকতেছে, তখনই সেটার দাম হয়ে যাচ্ছে ৫০ টাকা। আপনাদের গভর্নমেন্টের সিস্টেমের কারণেই তো এটা হচ্ছে। এবং তখনই এটার একটা সিন্ডিকেট গড়ে ওঠে। যে এই জিনিসটা কেমনভাবে লোকজনের কাছে কম দামে দেওয়া যায়। একটা বাইপাস রাস্তা তখনই তৈরি হয় যখন আপনি মেন রোড দিয়ে আপনার কাজ সারতে পারবেন, তখন তার বাইপাসের প্রয়োজন পড়বে না। তো বাইপাসগুলো হয় কেন? আপনাদের সরকারের নীতি নির্ধারক যারা আছেন, তারা যেভাবে যে কাজটা করে, তারা যেভাবে এই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলোর ব্যাপারে আপনারা যা শুরু করেছেন বা করছেন, সেগুলোর উপরে আপনারা ট্যাক্স কমান। মানে প্রত্যেক বছর বাজেটে দেখা হয় যে আপনারা লিপস্টিকের উপরে ট্যাক্স কমান, আপনারা পাউডারের উপরে ট্যাক্স কমান, আপনারা মানে যেগুলো কোনো মানে মানুষের নিত্য মানে প্রাত্যহিক জীবনে যেগুলো তেমন কোনো প্রয়োজন নেই, সেগুলোর উপরে আপনার ট্যাক্স কমান। আর যেগুলোর দরকার, সেগুলো আপনারা মনে করেন যারা কিনবে তারা প্রচন্ড অর্থশালী, তারা অনেক টাকা আছে তাদের, সেগুলোর উপর আপনারা ট্যাক্স বসাচ্ছেন। এটা ভুল একটা নীতি। এই নীতি থেকে আপনারা সরে আসুন। পার্শ্ববর্তী দেশ, যে ভারত বলতে বলতে আমরা পাগল হয়ে যাচ্ছি, আমরা বলছি, ও বলছি, আমরা ভারত বিরোধী, আমরা অধিপত্যবাদের বিরোধী। সেখানেও দেখেন তারা যেটাই করছে, যেটা করে, তাদের কোনো পণ্যের দাম যদি ৫ পয়সা বাড়ে, তাহলে সেটার জন্য রাস্তায় লোকজন নেমে পড়ে, অযৌক্তিকভাবে যদি সেটার দাম বাড়ে। আর আমাদের কোনো কিছুই করার থাকে না। আমাদের পেট্রোলের দাম ৮০ টাকা থেকে হয়ে যায় ১৫০ টাকা। এই পেট্রোল থেকেই আমরা আসি গাড়ির ক্ষেত্রে। আমাদের সরকারের চিন্তাভাবনা কি? আমাদের সরকারের চিন্তাভাবনা হচ্ছে, একজন জনপ্রতিনিধি অর্থাৎ এমপি, মিনিস্টার, এরা খুব গরিব, তাই না? এদের জন্য কার্নেট সুবিধায় গাড়ি আনা যায়। কার্নেট সুবিধাটা কি, এটা আপনারা সবাই জানেন। মানে এরশাদ সরকারের আমলে কেউ যদি পার্সোনাল প্রাইভেট ভেহিকল আনতে চায়, কার গাড়ি আনতে চায় প্রাত্যহিক তার দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য, তাহলে সেখানে কার্নেট সুবিধাটা দেওয়া হয়। অর্থাৎ যে গাড়ির দাম ২৫ কোটি টাকা, সেটা আপনি ৫ কোটি টাকায় নিয়ে আসবেন। বাকি টাকাটা গভর্নমেন্ট এটা রেওয়াত হিসেবে দেয়। আর সেম জিনিসই যদি একজন সাধারণ ব্যবসায়ী বা সাধারণ একজন কর্মজীবী মানুষ যদি সেই গাড়িটা কিনতে যায়, তাহলে তাকে ২৫ কোটি টাকা দিয়েই নিতে হবে। এই ধরনের ডিসক্রিমিনেশন কেন? আমাদের দেশে মন্ত্রী মিনিস্টাররা কি গরিব? আপনারা চিন্তা করেন তো, আমাদের দেশে মন্ত্রী মিনিস্টাররা গরিব নাকি সাধারণ খেটে খাওয়া মানুষেরা গরিব? মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর কথা চিন্তা করতে হবে। উচ্চবিত্ত, এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বলে কোনো কথা নেই। আপনারা সরকারি যারা প্রতিনিধি, তাদের মানে সোর্স অফ ইনকাম কি? তারা
বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া সম্পূর্ণ কিছু পায়, তারা মাসে বেতনও পায়। এবং একটা এমপি মিনিস্টার আমাদেরকে দেখান তো, মানে গভর্নমেন্ট রিলেটেড, সচিব রিলেটেড তাদের অর্থবিত্তের কমতি আছে, তাদের সম্পদ তো প্রকাশ্যে দেখা যায়। ভোটের সময় দেখা যায় যে যেই সম্পদ বিবরণী যেটা দিচ্ছে সেখানে মনে হয় তারা মিসকিন, কিন্তু থাকে হচ্ছে 20 লক্ষ টাকা দামের ভাড়া বাসায়, যদি ভাড়া বাসায় থাকে। আর যদি নিজের ফ্ল্যাটে থাকে, নিজের বাসস্থান থাকে, তাহলে দেখবেন সেটা 20 কোটি টাকা দামের জিনিস। আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার কি ফকির, গরিব? মানে সবকিছু তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা দিবেন, তারা জনপ্রতিনিধি, তারা ফকির দেখান। বরঞ্চ একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, একজন সাধারণ ব্যবসায়ী, একজন 25 কোটি টাকা দামের গাড়িতে চলবে, আর একজন কার্নেট সুবিধা নিয়ে গাড়ি নিয়ে চলে আসবে। 24-এর যেই ফালতু একটা নির্বাচন হইল, সেই নির্বাচনের মধ্যেই দেখা গেল যে কয়েকজন এমপি যে গাড়িগুলো কিনেছে সিসি ভেদে, সেগুলোর দাম 10 কোটি, 20 কোটি, 15 কোটি, 13 কোটি। তারা মন্ত্রী হইতে কি না হইতেই, এমপি হইতে কি না হইতেই তারা সেগুলো কিনে নিয়ে চলে আসে। সেগুলো সম্ভবত এখনো কাস্টমসে পড়ে আছে, আটকে দেওয়া হয়েছে। তো শুধু আটকে দিলে তো হলো না, একটা গাড়ির দামের ক্ষেত্রে আপনার 45% থেকে 500%, 900%, 800% ট্যাক্স। এটা কেন? এগুলো কি মানে ডিসক্রিমিনেশন নয়? এগুলো কি শ্রেণী বিভেদ করা নয়? এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। কার্নেট সুবিধাটার দরকারটা কি? এরশাদের আমলে কার্নেট সুবিধাটা চালু করা হয়েছিল, এরপরেও বিভিন্ন বড় দুইটি রাজনৈতিক দল বাংলাদেশে এসেছে, তারা কার্নেট সুবিধাটা বাতিল করে নাই, তারা রেখে দিয়েছে। হ্যাঁ, এবং দেখা যায় যে একজন এমপি 5টা-10টা করে গাড়ি নিয়ে আসছে, অনেক দামি গাড়ি নিয়ে এসে নিজের নামে রাখছে 2টা, বাকি 8টা দেখবেন যে তার চামচা যারা যারা তাদের মানে পা চাটে, চামচাগিরি করে, এদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু কাগজপত্র সব তার নামে, সেই এমপির নামে। কারণ সে কার্নেট সুবিধাটা দিয়ে গাড়িটা নিয়ে এসেছে এবং যাকে দিয়েছে তার কাছ থেকে পয়সা নিয়েছে। পয়সা ছাড়া তার কোনো কাজে, একটা ব্যবসা। বাংলাদেশের রাজনীতি এক ধরনের ব্যবসা, ক্ষমতার সাথে সম্পদ পাকাপোক্ত করার একটা ব্যবসা। তাই কার্নেট সুবিধাটা সম্ভবত কিছুদিন আগে উঠিয়ে দেওয়া হয়েছে, অনেক সমালোচনা হলো, অনেক মিডিয়ায় এটা নিয়ে অনেক লেখালেখি হওয়ার পরে হয়তো কার্নেট সুবিধাটা কিছুটা করা হয়েছে, শিথিল করা হয়েছে। কিন্তু মন্ত্রী মিনিস্টারদের কার্নেট সুবিধা লাগবে, আর ব্যবসায়ীরা অঢেল টাকার মালিক। হ্যাঁ, একজন লোক যে মাসে 30,000 টাকা কামাই করে, তার পরিবারের যদি প্রয়োজন পড়ে একটি গাড়ি, তাহলে সে গাড়ি কিনতে পারবে না, তাকে ওই 800%, 900% ট্যাক্স পে করে তাকে সেই গাড়িটা নিতে হবে। আর একজন এমপি সে ফকির। আমাদের দেশে দেখান কোন এমপি ফকির, কোন এমপির টাকা নাই, কোন মিনিস্টারের টাকা নাই। মানে আমি যা বলতে চাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। মানে এখানে তো অনেক কিছু ক্লিয়ার করে বলা যায় না। বাংলাদেশে মাঝখানে মানে 24শে গণঅভ্যুত্থানের পরে মাঝখানে কিছুটা কথা বলা যেত, আবার সেই টুটি চেপে ধরার মতন অবস্থা আমাদের হয়েছে, আমরা তো কথা বলতে পারি না। সেই গাড়ি আমাদের নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এগুলো কোনো ক্লাসিফিকেশন রাখা যাবে না। সবার জন্য ভাবতে হবে। সব কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো এখনো মানুষের খুবই প্রয়োজন, মানুষের প্রয়োজন হয়ে পড়েছে চলার জন্য, বাঁচার জন্য, সেগুলো সবার জন্য সমান করা উচিত। বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা ফকির না, আমি বারবার বলছি এই কথাটা এই জন্য যে তারা ফকির না, তাদের সম্পদের কোনো শেষ নাই, এটা সবাই জানে। সবাই রাজনীতি করার জন্য হু হু করে নেমে পড়ে কেন? সবাই ক্ষমতা চায় কেন? সেটা সবাই বোঝে। একটা মোটরসাইকেল দেখা যায় যে একটা মোটরসাইকেল পার্শ্ববর্তী দেশে যে মোটরসাইকেলের দাম 1.5 লক্ষ টাকা, বাংলাদেশে আসলে সেটার দাম হয়ে যাচ্ছে 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা। এটা কেন? একটা মধ্যবিত্ত পরিবারের সর্বনিম্ন একটা যানবাহন, একটা প্রয়োজনীয় যানবাহন হচ্ছে যে একটা মোটরসাইকেল। গাড়ি তো বহুত দূর কি বাত। একটা মোটরসাইকেল, সেটার দাম যদি সেখানে হয় 300 সিসি, 350 সিসির একটা মোটরসাইকেলের দাম যদি সেখানে হয় 1.5 লক্ষ টাকা, বাংলাদেশে আসলে সেটা হয়ে যাচ্ছে 7 লক্ষ, 8 লক্ষ টাকা। এটা দেখার কেউ নেই। 300% ট্যাক্স দিতে হবে। মানে মোটরসাইকেল একটা বিলাসী পণ্য।
এবং হঠাৎ করে আগে আমাদের দেশে জাপানি গাড়ি পাওয়া যেত, অহরহ আমাদের দেশে জাপানি গাড়ি ছিল, কোনো সিসি লিমিট ছিল না, অথচ সেটা কোনো এক গভর্নমেন্টের সময়ে সিসি লিমিট 150 করে দেওয়া হইলো। তাদের যুক্তি, প্রশাসনের যুক্তি হচ্ছে, মানে ডিফেন্সের যুক্তি হচ্ছে যে বেশি সিসি হইলে ছিনতাইকারীরা সেই গাড়ি নিয়ে ছিনতাই করে দ্রুত পালিয়ে যাবে, তারা ধরতে পারবে না। তাহলে আপনারা কি করছেন? আপনাদের একটা 150 সিসি গাড়ি মানেই কি তাকে ধরতে পারা যাবে, আর 150 সিসির উপরে হলে ধরতে পারা যাবে না? এগুলো হাস্যকর কথা নয়? আমাদের রাস্তাঘাট, আমাদের তো সেরকম কোনো ইয়ে না যে হচ্ছে একটা 500 সিসির একটা গাড়ি মানে নিয়ে আর 500 সিসির গাড়ি দিয়ে ছিনতাই চলবে, 200 সিসির গাড়ি দিয়ে ছিনতাই করতে পারবেন না, আপনারা ধরতে পারবেন। আপনাদের কাছে তো অনেক দামি দামি, আপনাদের তো কোনো সিসি লিমিট নাই। আপনারা নিয়ে আসেন 2000 সিসি লিমিটের গাড়ি নিয়ে আসেন, আপনাদের প্রশাসনের কাছে দেন, আপনাদের ফিল্ডে যারা প্রশাসনের লোক কাজ করে তাদের কাছে আপনারা সেই গাড়ি দেন, তারা সেগুলো দিয়ে তাদেরকে ছিনতাইকারীদেরকে ধরবে। 150 সিসির গাড়িও 3000 সিসির কারের চাইতে জোরে দৌড়াইতে পারে। তো এগুলো খোঁড়া যুক্তি। এটা করে আপনারা কি করছেন? ইন্ডিয়া থেকে মোটরসাইকেল আনাটা আপনারা মানে ম্যান্ডেটরি করছেন। এরপরেও 2 টার্মে গভর্নমেন্ট আসছে গেছে, কিন্তু তারা জাপানি গাড়ি আর বাংলাদেশে ঢুকতে দেয়নি। তারা ওই ইন্ডিয়া থেকেই গাড়ি বাংলাদেশে নিয়ে আসে। কেন? জাপান থেকে আমাদের গাড়ি আসতো, সেখানে সমস্যা কি ছিল? সেখানে তো কোনো সমস্যা ছিল না। এগুলো নিয়ে কোনো বলার কিছু নেই। সিসি লিমিট আপনারা বসিয়ে দিয়েছেন। সিসি লিমিট বসিয়ে লাভটা কি হইছে? সিসি লিমিট বসিয়ে লাভটা কিছুই হয় নাই। কিছু ব্যবসায়িক সিন্ডিকেটরা মিলে আপনারা এগুলো করেছেন। বাংলাদেশে যে মোটরসাইকেল প্ল্যান্টগুলো স্থাপন করা হয়েছে, অর্থাৎ বিদেশের থেকে খুচরা পার্টস নিয়ে এসে বাংলাদেশে অ্যাসেম্বলিং করা হয়, যাতে এই সিন্ডিকেটের এই প্ল্যান্টটা স্থাপনে খরচ কম পড়ে, যার কারণে আপনারা এখানে সিসি লিমিট বেঁধে দিয়েছেন। তারা অল্প খরচে 150 সিসির গাড়ি ইয়ে করছে, অ্যাসেম্বলিং করছে আর বাঙালির কাছে বিক্রি করছে। আর বাঙালিও সেটা, যাদের পয়সা আছে তো তাদের পয়সা আছে, এটা তো দেখার কেউ নেই কার সাদা টাকা কার কালো টাকা, টাকা কোথায় থেকে আসছে না আসছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে যারা বিলাসী জীবনযাপন করে তাদের সাদা টাকা নয়, সেগুলো আপনারা ধরবেন না। আপনারা না ধরে করবেন কি? একটা মানে মধ্যবিত্ত পরিবারের খুব সর্বনিম্ন একটা যানবাহন, 2 চাকার একটা মোটরসাইকেল, সেখানে আপনারা ইচ্ছা মতন ভ্যাট বসিয়ে দিয়েছেন। একটা মোবাইল আসছে, সেখানে আপনার ইচ্ছা মতন ভ্যাট বসিয়ে দিয়েছেন যেগুলো দরকার। একটা ফ্রিজ আসছে, একটা এসি আসছে, যেগুলো দরকার। একটা ফ্যামিলি মানেই যেখানে এই জিনিসগুলো দরকার, একটা পরিবারের জিনিসগুলো থাকতে হবে। একটা ছোট বাচ্চা থাকলে তারও কমফোর্টের দরকার আছে। যে আমাদের চরমভাবাপন্ন যে ধরনের ওয়েদার হয়েছে, গরমের সময় আনটলারেবল গরম, স্কর্চিং হিট অফ দ্য সান, শীতের সময় এই যে এখন প্রকট শীত পড়েছে, মানুষের তো রুম হিটারের প্রয়োজন, রুম হিটার নয়, তার একটা এসি থাকলে সেখানে এয়ার কন্ডিশন, মানে সেখানে গরমের ব্যবস্থা হয়। একটা ফ্রিজ একটা পরিবারে লাগবে, সেখানে কোথায় থেকে দাম আপনারা কোথায় নিয়ে গিয়েছেন? বিশ্ববাজারের কথা বলে আপনারা নিজেদের মতন কোনো ট্যাক্স বসান। আপনারা অন্য কোনো কিছু করতে পারেন না, শুধু ট্যাক্স বসে ট্যাক্সের টাকা খান আর মানে বিদেশে পাচার করেন। যখন যে ক্ষমতায় আসে তখন তারা সে পাচার করে। অন্ততপক্ষে পরে আমাদের যে আশা ছিল 25-এর গণ অভ্যুত্থানের পরে, আমাদের সেই আশা শেষ হয়ে গিয়েছে। আমরা একটা নির্বাচিত সরকার চাই, তারা অন্ততপক্ষে আমাদের কথা ভাবুক এবং আমাদেরকে স্বস্তি দিক। এই এনইআইয়ের সিস্টেমটা, এটা সমাধান করা খুবই ইজি ব্যাপার। আপনারা এত ট্যাক্স কেন বসাবেন? বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে যতটুকু না করলেই নয়, সেই ট্যাক্সটাই আপনারা বসান। এটাকে এইভাবে এই জিনিসগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয় এখন মানুষের প্রয়োজন হয়ে গিয়েছে, সেগুলো এইভাবে আপনারা শুধু উচ্চবিত্তের কথা চিন্তা করে ট্যাক্স বসালে হবে না। মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার কথা চিন্তা করতে হবে এবং আপনারা সেটা করুন। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। আমরা অফিসিয়াল মোবাইল সেটই কিনতে চাই এবং আপনারা এটাকে ক্যাটাগরিতে ভাগ করে এবং তারা কিভাবে নিয়ে আসছে না নিয়ে আসছে সে রাস্তাগুলো বন্ধ করে দিন এবং আমাদের কথা ভাবুন। জনগণের কথা ভাবুন প্লিজ। সময় হয়েছে, অনেক হয়েছে। বাংলাদেশ সেই ৭১-এর মুক্তিযুদ্ধ না ২৪-এর গণ অভ্যুত্থান, এগুলো আমাদের আর দরকার নাই। আমাদের জুন জুলাইয়ের এগুলো শেষ হয়ে গিয়েছে। আমাদের আশা আর নেই, কোনো পরিবর্তনের দরকার নেই। তবে কিছু পরিবর্তন আপনারা করুন। আমরা এমন দেশ আর দেখতে চাই না। প্লিজ ভালো থাকবেন সবাই।